শফিউল বাড়ি বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী, আমি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বীর শরফত আলী শফু, মুস্তাফিজুর রহমান, জুয়েল, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, আমিনুল জন্য যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আমি ওদেরকে কৃতজ্ঞতা জানাই যে তাদের সতীর্থ সহকর্মীদের ভুলতে না দেয়। কমপক্ষে একদিন তাদের নিয়ে আলোচনা করলেও অনেকদিন মনের মধ্যে এটার অনুরণন হয়, অনেকদিন সে জেগে থাকে। শফিউল বাড়ি বাবু সে কত পর্যায়ে নেতৃত্ব দিয়েছে। ছাত্রদলই হচ্ছে রাজনীতির হাতে খড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে তিলে তিলে সে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছে। ঢাকা কলেজ থেকে যার শুরু, এরপরে জাতীয় রাজনীতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল। তো এর মধ্যে তো অনেক, শুধু তার আমরা পদবিটা বলি, কিন্তু এর পেছনে যে তার যে শ্রম, তার যে সাধনা, এটার কথা আমরা বলি। আলোচনা হয়েছে, অনেকেই অ্যানি করেছে, সোহেল করেছে, সবাই আলোচনা করেছে, আমরা তার ব্যক্তিগত আচার আচরণের কথাও বলেছি। কিন্তু আজকের বিএনপি তো এই পর্যায়ে কিভাবে আসবে? বাবুদের মতো নেতৃত্ব গড়ে উঠেছে এই দলের একেবারে পাঠশালা থেকে, প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটাটাই ছিল এই বিএনপি বা বিএনপি ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দল। এগুলো ছিল এক একটা তার মানে শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রদল যদি পাঠশালা হয়, সে প্রাথমিক রাজনৈতিক চিন্তা দর্শন সেখান থেকে গ্রহণ করে এরপরে স্বেচ্ছাসেবক দল, আমি যদি মাধ্যমিক স্কুল বলি, এভাবে ক্রমান্বয়ে সে জাতীয় রাজনীতির একেবারে দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আমরা তাকে হারাতে হলো। তার যে সময় সে হারিয়েছে সেটা হারানোর বয়স না। ভোরবেলায় বাবর রোডের একটি যেখানে তার লাশ রাখা হয়েছিল, লাশ ধরানো হচ্ছিল, আল মার্কাজুল কিংবা বাবর রোডের কোনো একটি জায়গা, শ্যামলপুর, হ্যাঁ মোহাম্মদ বাবর রোডে, ওখানে আমি ছুটে গেলাম। তখন সোহেল থেকে বলছে করোনা প্রচণ্ড আক্রমণ, এবং সেও করোনা আক্রান্ত প্লাস আরও দুরারোগ্য ব্যাধি একসাথে। অথচ হাসপাতালে যাওয়ারও, ভর্তি হওয়ারও 2-3 দিন আগে কিন্তু সে স্বতঃস্ফূর্তভাবেই আমাদের সাথে কথা বলেছে, কাজ করেছে। ওই সময় ভয়ে ভয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ সবার, গোটা জাতির, গোটা বিশ্ব। ইটালির প্রধানমন্ত্রী বলছে আমি এখন আকাশের দিকে তাকিয়ে আছি, যারা জ্ঞানে বিজ্ঞানের এত উন্নত তারাও পরাজিত সেই ভাইরাসের কাছে। সেটাতেই আক্রান্ত হলো বাবু এবং আমাদেরকে হারাতে হলো বাবু। সবার মতো আমিও তাই বলি যে কখনোই আমি তার যে কোনো আচরণ এবং তার কথাবার্তার মধ্যে অসম্মানজনক কিছু পাইনি। অনেকের সময় অনেকের মধ্যে উগ্র আবেগ থাকে, ইন দিস পাওয়ার অফ দি মোমেন্ট, উত্তেজনার মুহূর্তে অনেক কিছু করে ফেলে, কিন্তু তার দেখেছি ধীর স্থির একটি স্বভাব। প্রচণ্ড উত্তেজনার মুহূর্তেও সে তার ধীর শক্তি এতই প্রবল ছিল যে সেটা দিয়েই সে ম্যানেজ করতে পারত, সামাল দিতে পারত। ছোটদের প্রতি অসীম মমতা এবং বড়দের প্রতি সম্মানবোধ, এই দুইটার সমন্বয়ে তার একটি নেতৃত্ব স্থায়ী রূপ লাভ করছিল। এই মুহূর্তে সে পৃথিবী থেকে বিদায় নেয়। বেঁচে থাকলে আমরা তার কাছ থেকে আরও কিছু পেতাম, আমরা তাদের কাছে আরও কিছু জানতাম। বাবু তো শুধু স্বেচ্ছাসেবক দলের নেতা নয়, বাবু তো ছাত্র দলের একজন বড় নেতা ছিল, সেটাই নয়। বাবু হারানো মানে জাতীয়তাবাদী শক্তির একটা পিলার আমরা হারালাম। ও থাকলে আমাদের শুধু বিএনপি নয়, এই দেশের যে জাতীয়তাবাদী শক্তি, তাকে সমৃদ্ধ করা, তাকে শক্তিশালী করার ক্ষেত্রে আমরা তার কাছ থেকে আরও বেশি শ্রম
পরামর্শ নেতৃত্ব আমরা গ্রহণ করতে পারি এবং স্বেচ্ছাসেবক দলের যে অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্যকে এগিয়ে নিতে পারত। তারই সহকর্মী আজকে যারা নেতৃত্ব দিয়েছে, আমি গতকালকে বলেছি, জোর গলায় বলেছি, অনেক কর্মসূচিতে গেছি, কিন্তু স্বেচ্ছাসেবক দল গতকাল যে কর্মসূচি তারা পরিচালিত করেছে এটাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। মানব সেবা দিয়েই রাজনীতি করতে। আমি অডাসিটি অফ হোপ প্রেসিডেন্ট ওবামার একটি বই পড়েছিলাম। তার রাজনীতির উত্থান হচ্ছে তুষার ঝড়ে শিকাগোর গ্রামীণ অঞ্চলগুলোতে ইলেকট্রিসিটি চলে গেলে ফ্রিজের দুধ নষ্ট হয়ে যায়, তো সাইকেলে করে সে বাড়িতে বাড়িতে দুধ পৌঁছাতো যাতে শিশু বাচ্চারা দুধ থেকে বঞ্চিত না হয়, মিল্ক থেকে। এই যে সমাজ সেবার মধ্যে সে আমেরিকার রাষ্ট্রপতি হলো, তাও একজন কালো মানুষ। এই জন্যই বলি, যে দল বাবু করেছে তার উত্তরসূরিরা এখন সেটির নেতৃত্ব দিচ্ছে এবং তারা একটি পচা দুর্গন্ধময় খাল ছিল, যেটি এক সময় একেবারে খরস্রোতা খাল ছিল, ধোলাই খাল, যার সংযোগ ছিল আব্দুল্লাহপুর, সেই পর্যন্ত সংযোগ ছিল, সেটা এখন পচা দুর্গন্ধময়। তার দুই পাশে ঘনবসতি, মনে হচ্ছে মানুষ ওখানে যারা বাস করে তারা একটা মৃত্যুপুরীর উপর বাস করছে। ডেঙ্গু, নানা ধরনের মশাবাহিত রোগে আক্রান্ত হতে পারে, অথচ তারা সেখানে বাস করছে। সিটি কর্পোরেশন বলেন বা আরো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, কোনো দায়িত্ব নেই। মানুষ মরছে, মরুক। হাসপাতালে প্রতিদিন ডেঙ্গুতে আজকে 13 জন, কালকে 33 জন, পরশুদিন 42 জন। তার এইভাবেই আমরা পরিসংখ্যান প্রতিদিন দেখছি। এই ডেঙ্গু বিস্তারিত হয়েছে সারা দেশে, বিশেষ করে বরিশাল বিভাগে নাই সেরকম কোনো ড্রাইভ নেই। যেখান থেকে উৎস সেগুলো ঠিক না করে শেখ হাসিনার মতো শুধু বাজেট, টাকা নিয়ে আসা, ওষুধ কেনা, কিন্তু সেই ওষুধ আর গোডাউনে নেই, আছে হচ্ছে মেয়র তাপসের ব্যক্তিগত সরঞ্জামাদি। এডিস মশা মারার ওষুধের কথা বলে বাজেট ঠিকই ছিল, সেই বাজেটের টাকা চলে যাচ্ছে অন্য খাতে, গোডাউনও করা হয়েছে, গোডাউনে ওষুধ নেই। তো সেইটা আজকের এই পরিবর্তিত পরিস্থিতি, এই 1400-1500 ছেলে ছাত্র জনতার আত্মদানের মধ্যে দিয়ে আমরা যে প্রশাসন মানুষ প্রত্যাশা করেছি, গতিশীল প্রশাসন, সেই প্রশাসন নেই, সেই কাজগুলো হচ্ছে না। মানব সেবার মহত্তম দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবেন। আর গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানিয়েছে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোঁয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? প্রশাসন কেন নির্বিকার? আজকে প্রায় এআই এর মাধ্যমে নানা কথা প্রচার করা হচ্ছে, নানাভাবে। কয়েকটি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল, তারা একেবারে ফান্ড তৈরি করে এই ব্যাপারে নিয়োজিত করেছে। কিন্তু আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছেন তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে। তো এগুলো কাউকে বলতে হয় না, বলবেন যারা অন্যায় করছে তাদেরকে ধরুক, পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। কেমন যেন একটা ঢিলে ঢালে ভাব, কেমন যেন একটা ইতস্তত ভাব। কেন? এই ব্যাপারে দল থেকে বারবার বলা হয়েছে আপনারা করবেন না কেন? আপনারা তো রাজনৈতিক দল করে না। আবার বিএনপির নামে যদি কেউ অন্যায় করে, যাদের অপকর্ম করে,
আমরা ঢালাওভাবে বলেছি যে আনুষ্ঠানিকভাবে কেউ বলার আগে এটা পুলিশ যদি জানতে পারে তারা ব্যবস্থা নিয়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো ধরনের তদবির করবে না, সে যাই বলুক না। তবে হ্যাঁ, অন্যায় যেন না। অনেক সময় এটাও দেখি যে পুলিশ নানা ইন্টারেস্টে অনেক ভালো মানুষকেও ফাঁসায়, এটা এই বাংলাদেশেই ভুরি ভুরি দৃষ্টান্ত। সেই কাজ করবেন না। কিন্তু কেউ দোকানে গিয়ে হুমকি দিচ্ছে চাঁদার জন্য, কেউ বলছে এখানে ফলের দোকান। আমি জানতে পারলাম যে বিএনপির নামধারী, ওর চেহারা দেখেও আমার মনে হয়নি এই রাজধানীর একটি এলাকায় যে ফল বিক্রি করে, সে ফলের দোকানের কাছ থেকে গিয়ে চাঁদা চাচ্ছে যে আমাদের মাসে দিতে হবে, প্রতিদিন এটা দিতে হবে। আমি গিয়ে সেখানে দাঁড়ালাম, বললাম যদি কেউ এসে বলে তা আমাকে বলবেন এই হচ্ছে আমার ঠিকানা। ফলের দোকানটা চিনেছে, তারপর বললাম যে এরপরে এসেছে, যে না আপনার কথা শুনে এরপরে আসুন। যদি আমাদের উপস্থিতিতে যদি এই কাজটা হয়, পুলিশ প্রশাসন যদি প্রত্যেকটা ব্যবসা কেন্দ্র, মার্কেট, সুপার মার্কেট প্রত্যেকটি জায়গায় গিয়ে বলে যে যে চাঁদাবাজ আসবে তাদের সাথে সাথে খবর দিবেন, আমরা তাদেরকে ধরব, তার রাজনৈতিক পরিচয় যাই থাকবে না। এটাই হওয়া দরকার, এটাই হওয়া সরকার। আমরা ধারাও বলবো না, কিন্তু আপনি যত দেশের ভিতরের প্রশাসন যত গতিশীল হবে, মানুষ যত স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে, মানুষ যত নিরাপদ থাকবে, সরকার তত শক্তিশালী হবে, মানুষের মধ্যে সেই জোর আসবে। ইন্ডিয়া বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্যের যে ট্রান্সশিপমেন্ট হতো ওটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এই সরকার স্থল বন্দর দিয়ে সুতা নিয়ে আসতো, বাংলাদেশ সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এটা বাপের বটার মতো কাজ হয়েছে, যে ওরা করে দিয়েছে বলে হাত পা ধরা নাই। আমাদের বহু স্কোপ আছে, ওটা বন্ধ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে হ্যাঁ, এই কাজটা এই সরকার তারা সেখানে করেছে। আমরা পৃথিবীর বহু দেশ থেকে আমরা সুতা ইম্পোর্ট করতে পারবো। আমাদের ব্যবসা বাণিজ্য কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, কারোর উপর নির্ভরশীল হবে না। পৃথিবীর বহু দেশে তুলা উৎপাদন হয়, তার সাথে বাংলাদেশ গিয়ে কথা বলবে, সেখান থেকে সুতা নিবে, কটন নিবে, এবং আমাদের টেক্সটাইল, আমাদের গার্মেন্টস আরও সেটা বৃদ্ধি পাবে। এই জন্য জাতীয়তাবাদী স্পিরিট থাকে। আমরা ওই সিদ্ধান্তের তো নিন্দা জানাচ্ছি। আপনি আমাদের 35% ট্যাক্স ট্যারিফ আরোপ করেছে আমেরিকা, যে ট্রেড ব্যালেন্স করার জন্য। বাংলাদেশ 25টা বোয়িং বিমান কিনবে, ভালো কথা। এত বোয়িং বিমান আমরা রাখবো, কিন্তু আপনি যুদ্ধ বিমান কিনেন না কেন? আমার সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চ্যালেঞ্জ হয় নানা দিক থেকে। আপনি 2-3টা ইয়ে কেনেন, কি বলে যে বোয়িং কেনেন, অসুবিধা না, কিন্তু যুদ্ধ বিমান কেনেন, যত বেশি পারা যায় কেনেন। ট্রেড ব্যালেন্স করতে হবে, এইভাবে কেনেন। আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন, এবং সামরিক বাহিনী সে স্থল হোক, নৌ হোক, বিমান হোক, তিনটাই আমাদের শক্তিশালী করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমরা একটা শক্তিশালী জাতি হতে চাই, আমরা নতজানু জাতি হতে চাই না। আপনার বাংলাভাষী মুসলমান, তার পরিচয় মুসলমান, কিন্তু সে বাঙালি। তো পশ্চিম বাংলা, এদিকে ত্রিপুরা, এখানেও প্রচুর বাঙালি বাস করে, এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমরা যেমন বাঙালি, কিন্তু আমরা আমাদের জাতীয়তার পরিচয় আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, আমাদের কালচার বাংলা, বাঙালি কালচার সবই ঠিক আছে। কিন্তু পশ্চিম বাংলা, ইন্ডিয়াতে, সেখানে বসবাস করা বাঙালি মুসলমানও তো অনেক আছে পশ্চিম বাংলায়, তাদেরকে পুশিন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশিন করছেন না কেন? যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, তাকে তো পুশিন করছেন না। শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি, ভারতের নাগরিক, হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস, কিন্তু সে ধর্ম তার মুসলমান হওয়ার কারণে সে বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে
বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে পুশিং করা হচ্ছে। সরকারের উচিত সেটা পুশ ব্যাক করা। এই পুশ ব্যাক কেন সরকার করতে পারছে? এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে, তখন তো পুশ ব্যাক করা হয়েছে। এটা হচ্ছে একটা দেশপ্রেমিক সরকার, জাতীয়তাবাদী সরকার, তাদের এই দায়িত্ব। একই সরকারের নীতি দিল্লির, যে সেখানে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত, লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে, ইনক্লুডিং সহ শেখ হাসিনা সহ। তারা পুশিং হন না। যেখানে সে স্থায়ীভাবে বাস করে ভারতের নাগরিক, শুধুমাত্র সে বাঙালিও, কিন্তু তার ধর্মীয় পরিচয় মুসলমান, এই কারণে তাদেরকে পুশিং করা হচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ সবই বুঝতে পারছে, সবই জানে কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে। এই জন্যই যে সেই দেশ তাদের পছন্দ মতো সরকার চায়, সেই সরকারকে জনগণ পছন্দ করুক না করুক তাতে কোনো যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকামী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ, তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, তাদের প্রতিভূকে এখানে সেই সব জায়গায়, সেই সব দেশে বসিয়ে রাখে। তো শেখ হাসিনা ছিল সেই প্রতিভূ। এই কারণেই তাদের মন খারাপ, এই কারণেই আমাদের ট্রান্সশিপমেন্ট মানে বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে। এতদিন তো করেননি। সরকার দুই একটি যে পদক্ষেপ নিয়েছে, ভালো পদক্ষেপ, কিন্তু আরও জোরালো পদক্ষেপ নেওয়া দরকার। আর স্থানীয়ভাবে দেশে সুশাসন নিশ্চিত করা, চাঁদাবাজদেরকে ধরা, দখলদারদেরকে ধরা, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, এটি বারবার বলা হয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। আর এই বাস্তবায়নের মধ্যে দিয়েই মানুষের আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই মিলাদ মাহফিল, আমি গভীরভাবে শোক জানাচ্ছি শফিউল বারী বাবু আজকে যে মৃত্যু বার্ষিকী পালন করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এখানে প্রত্যেকে অঙ্গীকার ব্যক্ত করেছেন শফিউল বারীর বাবুর মতো আপনারা যে নেতৃত্ব আপনাদের মধ্যে গড়ে উঠবে, সেই অঙ্গীকারের পাতে আমিও সহমত পোষণ করছি যে প্রত্যেকেই যদি এক একজন বাবু হয়ে উঠে, তাহলে আমার মনে হয় যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অথবা বিএনপির অন্য কোনো সংগঠন প্রত্যেকটাই অত্যন্ত শক্তিশালী হবে, প্রত্যেকটাই যোগ্য নেতৃত্ব তৈরি হবে। অঙ্গ সংগঠন এবং বিএনপি যেখানেই বলি না কেন, প্রত্যেকটি জায়গায় সেটি তৈরি হবে। আমি তার আত্মার মাত্রা কামনা করে আমার বক্তব্য শেষ করছি।